জানাচ্ছি আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলায়। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি রাজ্য দেশ বিদেশের এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি। শেখ হাসিনা বর্তমানে রয়েছেন ভারতেই, তবে তিনি খুব দ্রুত যেতে চলেছেন দুবাই কিংবা সৌদি আরবে আশ্রয়ের উদ্দেশ্যে। আজকে বাংলাদেশে শপথ সরকারের। লাগাতার লুটপাট, হত্যালীলা, নৈরাজ্য অব্যাহত বাংলাদেশ জুড়ে। জানা যাচ্ছে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। হাসিনা দেশ ছাড়তেই 29 আওয়ামী লীগ নেতার দেহ হলো উদ্ধার। অপরদিকে জেলের দেওয়াল টপকে উধাও 209 বন্দী বাংলাদেশে। রক্ষীদের গুলিতে 3 জঙ্গি সহ 6 জন নিহত বাংলাদেশে। চিন্তায় ভারত এবং বাংলাদেশ, কারণ জঙ্গিরা জেল থেকে পালাচ্ছে। এটা কিন্তু চরম সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে দুই দেশের জন্যই। অপরদিকে বাংলাদেশের টাকার মূল্যের বিরাট বড় পতন। বাংলাদেশের টাকার ওপর থেকে সরে যাচ্ছে মুজিবুর রহমানের ছবি। আশঙ্কায় ভারতীয় মুদ্রা বিনিময় সংস্থাগুলি। আশ্রয় দিন ভারতবর্ষে। জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা 600-র অধিক বাংলাদেশি নাগরিকের আটকে দিল ভারতের বিএসএফ। অবশেষে স্বস্তি। অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে উড়িয়ে আনা হলো 205 জন ভারতীয়কে। ভারতেরও একই অবস্থা হবে বাংলাদেশের মতো নৈরাজ্যের সৃষ্টি হবে ভারতেও, জানাচ্ছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। চরম বিতর্ক দেশ জুড়ে। আবারও কমল সোনালী ধাতু। সোনার মূল্য জুলাইয়ের থেকেও সস্তা। আগস্টে পাল্লা দিয়ে নামছে কেজি প্রতি রুপোর দর। অখিলগিরি সরার পর বাংলার মন্ত্রিসভায়, মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় বিরাট বড় বদল। কোন মন্ত্রীকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে জানাবো আপনাদেরকে। অপরদিকে রাজ্যের বাজারে আলুর দাম নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। চিন্তায় কপালে ভাঁজ রাজ্যের আলু চাষি থেকে আলু ব্যবসায়ীদের। লোকসানের চরম আশঙ্কা। বিস্তারিত জানাবো প্রত্যেকটি সংবাদ। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এবং আপনি এই মুহূর্তে আমাদের চ্যানেলে আপনি ঠিক কোন জায়গা থেকে আমাদের সংবাদ দেখছেন, আপনার এলাকার, আপনার জায়গার, আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপাতত এই মুহূর্ত পর্যন্ত ভারত সরকারের গোপন ডেরায় রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শপথ সরকারের। ঘোর অন্ধকারে শেখ হাসিনার ভবিষ্যৎ। সেদিনও যিনি ছিলেন বাংলাদেশের সর্বময় নেত্রী, বর্তমানে তার দিন কাটছে রীতিমতো নির্বাসনে। ভারতেই আছেন এই মুহূর্তে পর্যন্ত শেখ হাসিনা। পরবর্তী গন্তব্য নিয়ে চলছে তীব্র জল্পনা। এর মধ্যেই ওপার বাংলায় চলছে অন্তর্বর্তী সরকার গঠনের তৎপরতা। বাতিল করা হয়েছে মোহাম্মদ ইউনূসের 6 মাসের জেলের সাজা। সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন ইউনূস। রাত 8টা নাগাদ হতে চলেছে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। এর কয়েক ঘন্টা পরই প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। বৃহস্পতিবার আজ দুপুরের মধ্যে তিনি বাংলাদেশে পা রাখবেন বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার ঢাকার নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিরাট জনসমাবেশ করে বিএনপি। সেখানে একটি ভিডিওর মাধ্যমে দেশবাসীকে হিংসার পথ ত্যাগ করার আর্জি জানিয়েছেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা পুত্র তারেক রহমানও ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখেছেন এদিনের ওই বিরাট জনসভায়। নৈরাজ্য বন্ধের পাশাপাশি দ্রুত নির্বাচন করার দাবিও তুলেছেন তিনি। এখনও পর্যন্ত জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারে 15 জন মন্ত্রী থাকতে পারে, তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি এখনও। সরকারের কাজের রূপরেখা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য হিসেবে আরও 2 দেশের নাম এদিন সামনে উঠে এসেছে। ভারত থেকে এবার দুবাই বা সৌদি আরবে যেতে পারেন শেখ হাসিনা, এমনটাই জানা যাচ্ছে। যদিও ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন মা আপাতত কারো কাছে আশ্রয় চাননি, আপাতত ভারতেই থাকবেন শেখ হাসিনা। এছাড়াও লাগাতার লুটপাট, হত্যালীলা, নৈরাজ্য এখনও পর্যন্ত অব্যাহত গোটা বাংলাদেশ জুড়ে। হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ। এখনও পর্যন্ত হাসিনা দেশ ছাড়তেই 29 জন আওয়ামী লীগ নেতার দেহ হলো উদ্ধার। সেনা শাসনের চরম অরাজকতা বাংলাদেশ জুড়ে। শেখ হাসিনার পদত্যাগ এবং তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরেই আওয়ামী লীগ নেতাদের ওপর চরম অত্যাচার শুরু হয়েছে। বাড়ি ভাঙচুর থেকে নেতাদের পিটিয়ে খুন, নৃশংস হত্যালীলার সাক্ষী থাকছে বাংলাদেশ। ঢাকা টাইমস সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে এখনও পর্যন্ত 29 জন আওয়ামী লীগ নেতা এবং তাদের পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ঢাকায় আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। আরও একাধিক জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চরম ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার পর্যন্ত 29 জন আওয়ামী লীগ নেতার দেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, সাংসদের খোঁজ শুরু করেছে বাংলাদেশের
গোয়েন্দা বিভাগ। সোমবার হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে একাধিক মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায় মন্ত্রী। গতকাল ঢাকা বিমানবন্দর থেকে প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। আটক করা হয়েছে হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলককে। এছাড়াও বাংলাদেশ থেকে আরও একটি ভয়াবহ তথ্য সামনে উঠে আসছে। বাংলাদেশের একাধিক কারাগার ভেঙে উধাও হয়েছে একাধিক বন্দী, একাধিক জঙ্গি পালিয়ে গিয়েছে। এর ফলেই ভারত বলুন কিংবা বাংলাদেশ পড়তে পারে সমস্যায়। জেলের দেওয়াল টপকে এদিনও উধাও হয়েছে 209 বন্দী। রক্ষীদের গুলিতে 3 জঙ্গি সহ 6 জন নিহত হয়েছে এদিন বাংলাদেশে জেলের দেওয়াল টপকে 209 জন বন্দী পালিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। গাজীপুরের কাশিমপুর কারাগারে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বন্দীরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, এই বিক্ষোভের সময় জেলের দেওয়াল টপকে অনেক বন্দী পালিয়ে গিয়েছেন। তাদের রুখতে গুলি চালিয়েছেন কারা কর্তৃপক্ষ। সেই গুলিতে 6 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন 3 জন জঙ্গি। তবে অধিকাংশ বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে। সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে। এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই। বৃহস্পতিবার আজ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হবে বলে জানিয়েছে দেশের সেনাপ্রধান। এই পরিস্থিতিতে মঙ্গলবার কাশিমপুরের কারাগারে বন্দীদের বিক্ষোভ শুরু হয়। মুক্তির দাবিতে কারা কর্তৃপক্ষের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। অভিযোগ, বন্দী জঙ্গিরাও বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা কাশিমপুরে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। তবে ততক্ষণে পালিয়ে গিয়েছেন 209 জন বন্দী, যার মধ্যে অনেকে জঙ্গি রয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। জানা যাচ্ছে জেলের ভেতরে বিক্ষোভ চলাকালীন কারাগারের দরজার বাইরে জড়ো হয়েছিলেন বন্দীদের আত্মীয়রা। একটি গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছিল। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে বন্দীরা কারাগারের দেওয়াল টপকাতে শুরু করে। কেউ মই ব্যবহার করে দেওয়াল টপকে পালিয়ে যায়, কেউ আবার দেওয়াল ভেঙে পালিয়ে যান। কারা কর্তৃপক্ষের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। তারা বাঁচতে গুলি চালান, তাতেই 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন হলি আর্টিজান মামলায় দোষী সাব্যস্ত হওয়া 3 জঙ্গি। তারা হলেন মোহাম্মদ জিন্নাহ, আসলাম হোসেন মোহন এবং আফজল হোসেন। বাংলাদেশের টাকার দরে বড় পতন। বাংলাদেশের টাকার ওপর থেকে সরে যাচ্ছে মুজিবুর রহমানের ছবি। আশঙ্কায় ভারতীয় মুদ্রা বিনিময় সংস্থাগুলি। আর্থিক সংকটের মুখে বাংলাদেশ। হু করে কমছে বাংলাদেশের টাকার দর। ভারতীয় মুদ্রার তুলনায় প্রবল পতন বাংলাদেশের টাকার। ওপার থেকে যে যাত্রীরা আসছেন তারা যখন বাংলাদেশের মুদ্রার সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময় করছেন তখন তারা পাচ্ছেন অনেক কম টাকা। অশান্ত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যে খবর ছড়িয়েছে সেই দেশের মুদ্রার ওপর থেকে সরিয়ে নেওয়া হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। ফলে খুব সতর্ক হয়ে মুদ্রা বিনিময় করছেন ভারতীয় মুদ্রা বিনিময়কারী সংস্থাগুলি। বুধবার পেট্রোপোল স্থল বন্দরে ভারতীয় মুদ্রা বিনিময়কারীরা জানাচ্ছেন মঙ্গলবার থেকে বাংলাদেশের টাকা ভারতীয় মুদ্রার তুলনায় প্রায় 5 টাকার কাছাকাছি কমে গিয়েছে। এদিন প্রতি ভারতীয় 100 টাকার তুলনায় বাংলাদেশের টাকার মূল্য ছিল মাত্র 68 টাকা। পরিস্থিতি স্বাভাবিক না হলে যা আগামী দিনে আরও কমতে পারে বলে আশঙ্কা। এদিন পেট্রোপোল বন্দরে একটি মুদ্রা বিনিময় সংস্থার কর্মী জানান, ওপার থেকে যারা এদেশে ভারতে আসছেন তারা বাংলাদেশের টাকার বিনিময়ে ভারতীয় টাকা নেন, আবার এপার থেকে ওপারে যাওয়ার সময় ভারতীয় টাকার বদলে বাংলাদেশি টাকা নেন। কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশের টাকার ওপর মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হতে পারে। তার জন্য সকলেই আতঙ্কে রয়েছে। ফলে প্রয়োজনে কম টাকাতেও বাংলাদেশের টাকা আমরা ছেড়ে দিচ্ছি বলে ওই কর্মী জানিয়েছেন। গত কয়েকদিন ধরে চলা অশান্ত পরিবেশের জন্য 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি প্রায় বন্ধ। পেট্রোপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রাক। কর্ণাটক থেকে আসা টমেটো বোঝাই ট্রাকগুলি 3 দিন ধরে আটকে রয়েছে পার্কিংয়ে। চালক জানিয়েছে পচন ধরেছে টমেটোতে। এর পাশাপাশি সামুদ্রিক মাছ বোঝাই ট্রাকগুলির মাছ পচনের মুখে পড়েছে বলে জানা যাচ্ছে। আশ্রয় দিন আমাদের ভারতে। জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবার চেষ্টা 600-র অধিক বাংলাদেশি নাগরিকের আটকে দিল ভারতের বিএসএফ। প্রাণ বাঁচাতে ভারতে ঢোকবার অপ্রাণ চেষ্টা সেই দেশের প্রায় 600 জন বাংলাদেশি নাগরিকের। তাদের অভিযোগ, তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। বাধ্য হয়ে তারা ভারতে আশ্রয় চাইতে এসেছেন। যদিও এদেশে ঢোকার আগে 0 পয়েন্টে তাদের সকলকে আটকে দেয় বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। জানা গিয়েছে এদেশে আশ্রয় চাইতে আসা সকলেই বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের
বাসিন্দা। তাদের অভিযোগ, একের পর এক গ্রামে প্রবল তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। নিজের এবং পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলের সিদ্ধান্ত নেন ভারতে প্রবেশ করবে। সেই মতো এদিন জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা করেন তারা, কিন্তু প্রবেশের আগেই সকলকে বিএসএফ আটকে দেয়। অপরদিকে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতে ফিরলেন 205 জন ভারতীয় নাগরিক। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে অবশেষে ওপার বাংলা থেকে দেশে ফিরলেন 205 জন ভারতীয়। বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফেরেন তারা। যাত্রীদের মধ্যে রয়েছে 6 শিশু। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। বুধবার সকালে ভারতীয়দের নিয়ে দিল্লি ফিরে আসে এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমান। সূত্রের খবর, বিশেষ বিমানের পাশাপাশি বুধবার থেকে দিল্লি ঢাকা রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। তবে আপাতত দিনে মাত্র 2টি উড়ান চালু হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে বিমান পরিষেবা চালুর চিন্তা ভাবনা নিচ্ছে ভিস্তারা এবং ইন্ডিগো সংস্থার দুটিও। প্রতিদিন মুম্বই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ভিস্তারার একটি বিমান। এছাড়াও দিল্লি ঢাকা সাপ্তাহিক 3টি বিমান চালানো হবে বলে জানা যাচ্ছে। গোটা বাংলাদেশ, কলকাতার একাধিক ফেসবুক ব্যবহারকারীদের সতর্কবার্তা কলকাতা পুলিশের। কলকাতার প্রায় 250 ফেসবুক ব্যবহারকারীকে সতর্ক করল কলকাতা পুলিশ। বাংলাদেশের ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের পোস্ট বা মন্তব্য করা যাবে না যা আমাদের দেশ ভারতবর্ষ এবং বাংলার শান্তি নষ্ট করে। তিনি দলের নেতা থেকে শুরু করে বঙ্গবাসীকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে সকলকে। তারপরেও কিছু উৎসাহী ফেসবুক ব্যবহারকারী এমন কিছু পোস্ট করছেন যা অশান্তি সৃষ্টি করতে পারে বলে মনে করছে পুলিশ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ মনিটরিং করার পর প্রায় 250 ফেসবুক ব্যবহারকারীকে ইতিমধ্যে সতর্কতা পাঠিয়েছে। ভবিষ্যতে তাদের তরফ থেকে এই ধরনের কোনো পোস্ট বা ছবি দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, অন্য দেশের অশান্তি রাজ আমাদের দেশ কিংবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এসে পড়ুক, সেটা আমরা কেউ চাই না। প্রশাসন তাই আগে থেকেই চরম সতর্ক। বর্তমানে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে সেই একই পরিস্থিতি হবে ভারতের, মন্তব্য কংগ্রেস নেতার। ইতিমধ্যে শুরু চরম বিতর্ক। বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভারতেও। বই প্রকাশের একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বুধবার সুর চড়িয়েছে বিজেপি। কংগ্রেসকে নিশানা করে কেন্দ্রের প্রধান শাসক দলের দাবি, রাহুল গান্ধীকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। আর বিতর্কে জড়ানোর পর এদিন এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সলমন খুরশিদ। শুধু জানিয়েছেন, যা বলার সবসময় প্রকাশ্যেই বলি, আমি গোপনে কিছু বলি না। বিজেপি সুর চড়ালেও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে কার্যত খুরশিদকে সমর্থন জানিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। বিজেপিকে খোঁচা দিয়ে তার বক্তব্য, একনায়কতন্ত্র বেশি দিন স্থায়ী হয় না। বাংলাদেশকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রসঙ্গত, গতকাল বই প্রকাশের একটি অনুষ্ঠানে খুরশিদ বলেন, ওপর থেকে সব স্বাভাবিক মনে হলেও বাংলাদেশে যা ঘটছে তা ভারতেও হতে পারে। তিনি সতর্ক করে জানিয়েছেন, বাংলাদেশের মতো ভারতেও বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়তে পারে। আবারও বিমান দুর্ঘটনা, আবারও সেই নেপাল। পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল কপ্টার, মর্মান্তিক মৃত্যু 5 জনের। বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডু থেকে কপ্টারটি রওনা দিয়েছিল। গন্তব্য ছিল রসুয়া। তার মাঝে নুয়াকোট জেলার সূর্যচূড় এলাকায় পাহাড়ের সঙ্গে কপ্টারের সংঘর্ষ হয়। নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি এয়ার ডাইনাস্টি নামক নেপালি বিমান সংস্থার। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে দুপুর 1:54 উড়েছিল কপ্টারটি। সূর্যচৌড়ে পৌঁছে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ার মাত্র 3 মিনিটের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই নেপালের এই ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়েই দুর্ঘটনার কবলে পড়েছিল সূর্য এয়ারলাইন্সের একটি বিমান। তাতে মোট 19 জন ছিলেন, পাইলট ছাড়া সকলের মৃত্যু হয়েছিল। মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় বড় বদল। অখিল গিরি সরার পর মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল চন্দ্রিমা এবং মানসের। অখিল গিরি সরে যাওয়ার পর রাজ্যের মন্ত্রিসভায় রদবদলের জল্পনা ছিল। বুধবার সেই জল্পনার অবসান হলো। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের পর দেখা গেল দায়িত্ব বাড়ল চন্দ্রিমা এবং মানসের। মন্ত্রীদের দায়িত্বে পরিবর্তন আনলেন মমতা ব্যানার্জি। বুধবার এই সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী অর্থ দপ্তর ছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য সামাল দেবেন প্রোগ্রাম মনিটরিং, পরিবেশ,
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর এবং প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক্স দপ্তর। মন্ত্রী মানস ভুঁইয়ার হাতে থাকছে জলসম্পদ উন্নয়ন দপ্তর, সেচ এবং জলপথ দপ্তর। মন্ত্রী গোলাম রাব্বানির হাতে থাকছে অচিরাচরিত এবং রিনিউয়েবল এনার্জি সোর্স বিভাগ। বাবুল সুপ্রিয়ার হাতে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স ছাড়াও পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দপ্তর। সম্প্রতি কারা দপ্তরের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। মমতা ব্যানার্জির নির্দেশে ওই দপ্তরের দায়িত্ব এখনও কাউকে দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারা দপ্তর আপাতত নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আলু ব্যবসায়ী থেকে আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ। শুরু হয়েছে আলু চাষিদের আন্দোলন, কারণ রাজ্য সরকার বাইরের রাজ্যে আলু পাঠাতে দিচ্ছে না। রাজ্যের বাজারে আলুর দাম এবার নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের কৃষি উপদেষ্টা, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর উপস্থিতিতে আলুর বাজার মূল্য আপাতত নির্ধারণ করে দেওয়া হলো। নিশ্চিত করা হলো রাজ্যের বাজারে আলুর মূল্য 30 টাকার মধ্যেই থাকবে। বুধবার সিঙ্গুরে তাপসী মালিক কৃষি মান্ডিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি উপদেষ্টা মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না, রাজ্যের প্রতিটি জেলার আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে হিমঘর থেকে 25 টাকা কেজি প্রতি দামে কলকাতা পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করা হবে আলু। বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার ক্ষেত্রে আলুর দামের পরিবর্তন রয়েছে। সেক্ষেত্রে হিমঘর থেকে আলু বেরোবে 23 টাকা কেজি প্রতি। বৈঠক শেষে জানানো হয় রাজ্য সরকারের সার্বিক লক্ষ্য রাজ্যের বাজারে আলুর দাম 30 টাকার মধ্যেই বেঁধে রাখা। আলোচনায় আলু ব্যবসায়ীদের বিভিন্ন অসুবিধে, বিশেষত বাইরের রাজ্যে আলু পাঠানোর অসুবিধে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে ক্যাট অর্থাৎ ছোট আলু, মাঝারি আলু বীজ কিভাবে মাঝারি আলুর বীজ হিসেবে ব্যবহারে কিছু অসুবিধা আছে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। তবে আপাতত বাইরের রাজ্যে আমাদের পশ্চিমবাংলার আলু যাবে না বলেই কিন্তু জানা যাচ্ছে। ফলে আলু চাষি থেকে আলু ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ আলু বাইরে না গেলে এবারও কিন্তু তারা আলু চাষিরা সমস্যায় পড়বেন। কারণ গত 2 থেকে 3 বছর টানা আলুতে ব্যাপক লোকসান করেছে আলু চাষি। 2 থেকে 3 বছর পর এবার কিছুটা দাম পেলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন আলু চাষিরা। বাংলার আকাশে আজ ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রাপ্ত সর্বশেষ লেটেস্ট ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই 4টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আজকে। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য শুক্রবার হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর এই 5টি জেলাতে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে প্রত্যেকটি জেলাতেই। এই মুহূর্তে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর।